বিএনপি যদি জুলাই সনদের একটা বৃহৎ অংশ বাস্তবায়ন করে, সেটা বাস্তবায়ন করার জন্য কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনও নাই, সংসদ নিজেই এটা করতে পারে। যে কোনো কিছুই আসলে সমালোচনা কিংবা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। মোটা দাগে বিগত 12টি নির্বাচনের চাইতে তুলনামূলকভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি ভালো হয়েছে। তবে একটা জায়গায় আমরা আসলে এটাকে খুব গর্ব করে, মানে এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে এই নির্বাচনে যে প্রাণহানি, এই প্রাণহানির সংখ্যাটা একবারেই 0। আমার কাছে মনে হয় না যে মোটা দাগে সারা বাংলাদেশে নির্বাচনে কারচুপি হয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং এর কিছু চেষ্টা ছিল, যে চেষ্টাগুলো আমরা দেখতে পেয়েছি। যেমন পোস্টাল ব্যালট আমরা দেখেছি যে মানুষের হাতে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গাতে আগেই সিল মেরে ব্যালট রেডি করার চেষ্টা করা হচ্ছিল, হয়তো সময় বাঁচানোর জন্য, কিন্তু এটা প্রক্রিয়া নয়, আগে থেকে সিল মারা যায় না। ব্যালটের পেছন দিকে যে সিলটা মারে, যেখানে অফিসার সাইন করেন, এটা আগে থেকে তৈরি করা আসলে নিয়ম নাই, এটা নিয়ম রীতি বিরুদ্ধ। গণতন্ত্রের কাঠগড়ায় কোনটি মুখ্য, ক্ষমতার দাপট নাকি জনগণের রায়? দিন শেষে জয় হয় কার? বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ, বিশেষ করে যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই রায় বদলে দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেওয়া হবে এবং প্রয়োজনে জীবনের বিনিময়েও ভোটাধিকার রক্ষায় দাঁড়ানো হবে। কেন ত্রয়োদশ নির্বাচন নিয়ে একের পর এক অভিযোগ? রাজপথ থেকে সংসদ, আদালত থেকে টকশো, সবখানে এখন একটাই প্রশ্ন। ইতিমধ্যে কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্দেশে 3টি আসনের ব্যালট ও নথি আদালতের হেফাজতে। সামনে কি স্বচ্ছতার নতুন পরীক্ষা নাকি রাজনৈতিক চাপের আরেক অধ্যায়? এই প্রসঙ্গে মোটা দাগে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ। দর্শক, জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। ফারুক হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আসলে আমি সূচনাতেই বলছিলাম, যেমনটি জামায়াতের আমির অভিযোগ করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ, বিশেষ করে যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই রায় বদলে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন এই অভিযোগকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 এর সম্মানিত দর্শক যারা দেখছেন। আসলে এই নির্বাচনে আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি নিজেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত 13টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি। কোনো নির্বাচনই আসলে প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। প্রত্যেকটি নির্বাচন নিয়ে যেমন আলোচনা রয়েছে, ঠিক তেমনই সমালোচনাও রয়েছে। তারই ধারাবাহিকতায় 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে আমাদের বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত যে জাতীয় নির্বাচন, এই নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচন নিয়ে মোটা দাগে এদেশের মানুষের বড় একটা আকাঙ্ক্ষা ছিল, একটা স্বপ্ন ছিল যে এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। বিগত সময়ে আমাদের রাজনৈতিক যে সিলসিলা, এই সিলসিলায় আসলে আমাদের খুব একটা ভালো উদাহরণ বিগত সময়ে আমরা তৈরি করতে পারি নাই। তো সেই জায়গা থেকে আমাদের সকলেরই একটা প্রত্যাশা এরকম ছিল যে আগামী 12 তারিখের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু হবে, এই নির্বাচন নিয়ে খুব একটা প্রশ্ন থাকবে না। এটি যাতে দেশ এবং বিদেশ সব জায়গায় একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ নির্বাচন আমরা জনগণের সামনে উপহার দিতে পারি, থ্রো করতে পারি। এবং গণঅভ্যুত্থানের পরেই প্রত্যাশাটি তো আসলে স্বাভাবিক ছিল। তো সেই জায়গা থেকে এই নির্বাচন বিগত সময়ের তুলনায় একবারেই যে খারাপ হয়েছে সেটা আমি বলবো না, আবার শতভাগ স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু হয়েছে এটাও বলবো না। যেহেতু আমরা হিউম্যান বিইং, সুতরাং মানুষ যেখানে সেখানে ভুল থাকবে, ভ্রান্তি থাকবে। তো মোটা দাগে আগের তুলনায় কিছুটা বেটার হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী যেটা আসলে আমাদের প্রত্যাশিত ছিল, সেভাবে আসলে এই নির্বাচনটা আমরা জনগণকে উপহার দিতে পারি না। এই যে কারচুপির অভিযোগগুলো এসেছে, কারচুপির যে অভিযোগগুলো তুলেছে তাদের বিরুদ্ধে আমরা তো দেখলাম যে এবার ক্ষমতায় কোনো দলীয় সরকার ছিল না, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে নাকি আসলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? না, একটা নির্বাচন আসলে কন্ডাক্ট করার দায়িত্বে যারা থাকেন, বিশেষ করে সরকার, সরকারের পরে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে আপনার এজেন্সিগুলো, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু একটা নির্বাচন সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করি। সুতরাং এখানে এককভাবে কোনো একটা এজেন্সিকে, কোনো একটা অর্গানকে আপনি যদি দায়ী করতে চান বা তার উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা আসলে বোধহয় সঠিক হবে না। সুতরাং এখানে একটা হলিস্টিক অর্গানিজমের মাধ্যমে কিন্তু এই নির্বাচনটি আমরা সম্পূর্ণ করেছি। তো এখন জামাত ইসলামের পক্ষ থেকে যে অভিযোগটি তোলা হয়েছে, এই অভিযোগ আসলে বিভিন্ন জায়গা থেকে রয়েছে। তো এই অভিযোগটি যদি আসলে খুব সিরিয়াস লেভেল থেকে হয়ে থাকে, জামাত যেহেতু এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল, সুতরাং জামাতের উচিত ছিল রাজপথে এটা নিয়ে বড় কোনো আন্দোলনের ডাক দেওয়া। যেহেতু তারা
বড় ধরনের কোনো মুভমেন্টে যায় নাই, তার মানে হয়তো ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা আসলে ম্যাসিভ লেভেল থেকে না বা ম্যাসিভ লেভেলে না। তো এই জায়গা থেকে হয়তো জামাত ইসলাম চিন্তা করে যে আমরা এই মুহূর্তে আসলে মাঠের রাজনীতিতে বা আন্দোলন সংগ্রামে নামবো কিনা। তো এটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে ক্লিয়ার বক্তব্য পেলে আমরা আরো বিষয়টা নিয়ে আসলে কথা বলতে পারবো। তবে আমাদের যেটা বক্তব্য যে কোনো কিছুই আসলে সমালোচনা কিংবা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। মোটা দাগে বিগত 12টি নির্বাচনের চাইতে তুলনামূলকভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি ভালো হয়েছে। তবে একটা জায়গায় আমরা আসলে এটাকে খুব গর্ব করে মানে এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে এই নির্বাচনে যে প্রাণহানি, এই প্রাণহানির সংখ্যাটা একবারেই 0। সুতরাং এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। ধন্যবাদ জানাচ্ছি ফারুক হোসেন। আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আসলে আমরা আলোচনা করছিলাম যে ত্রয়োদশ নির্বাচন নিয়েও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি, এবং জামায়াতের আমির যেমনটি বললেন যে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এবং নিশ্চয়ই আপনি অবগত আছেন ইতিমধ্যেই 3টি আসনের বিষয়ে কিন্তু জামায়াতের তরফ থেকে মামলাও করা হয়েছে, এবং হাইকোর্টের তরফ থেকে সেই আসনগুলোর ব্যালট এবং নথি আদালতের হেফাজতে নেওয়ার এক ধরনের রায়ও দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে কারচুপির অভিযোগ, এর দায় আসলে কার উপর বর্তায়? যদি মোটা দাগে এই নির্বাচনে কারচুপি হতো তাহলে 3টি আসনে কেন, তাহলে 300 আসনেই তো এই অভিযোগ আসতো পাল্টাপাল্টি। ধরে নিলাম জামাত ইসলাম যেগুলিতে বিজয়ী হয়েছে সেগুলিতে ইঞ্জিনিয়ারিং হয় নাই, বাকিগুলিতে হয়েছে, সেক্ষেত্রে অন্তত 200 আসনে অভিযোগ আসার কথা। কিন্তু জামাত নিজেই মামলা করেছে 3টিতে। যদি আরও করে তাহলে আমরা ধরে নিতে পারি আরও 30টিতে করবে, এর চেয়ে তো বেশি না। ফলে আমার কাছে মনে হয় না যে মোটা দাগে সারা বাংলাদেশে নির্বাচনে কারচুপি হয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু চেষ্টা ছিল, যে চেষ্টাগুলো আমরা দেখতে পেয়েছি। যেমন পোস্টাল ব্যালট আমরা দেখেছি যে মানুষের হাতে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গাতে আগেই সিল মেরে ব্যালট রেডি করার চেষ্টা করা হচ্ছিল, হয়তো সময় বাঁচানোর জন্য, কিন্তু এটা প্রক্রিয়া নয়, আগে থেকে সিল মারা যায় না। ব্যালটের পেছন দিকে যে সিলটা মারে, যেখানে অফিসার সাইন করেন, এটা আগে থেকে তৈরি করা আসলে নিয়ম নাই, এটা নিয়ম রীতি বিরুদ্ধ। ফলে এরকম বেশ কিছু জায়গাতে অথবা টাকার খেলা কিছু আমরা দেখেছি, টাকা পয়সা সহ লোকজন ধরা পড়েছে। এর বাইরে আমার কাছে মনে হয় না যে সরাসরি ব্যালট বাক্সে সিল মেরে কেউ ভোট ভরে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যদি ঘটতো তাহলে আমরা অন্তত কিছু দৃশ্য, কিছু ছবি আমরা পেতাম। আর জামাতে ইসলামও তাহলে মাত্র 3টি মামলা নয়, আরও বেশি মামলা করতো। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে। এবং জামাত ইসলাম এখন যেটা করছেন সেটা হচ্ছে তারা নির্বাচনের মাঠ গরম রাখার জন্য বা তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য নানা ধরনের কথা বলছেন। কেননা তারা একটা ধারণা দিয়েছিলেন যে তারা এবার সরকার গঠন করতে যাচ্ছেন, তারা জিতবেনই, তাদের বিজয় সুনিশ্চিত, এরকম একটা অবস্থা তারা তৈরি করেছিলেন। কারণ তাদের ক্যাম্পেইন খুব ভালো ছিল। তারা যে প্রচারণা চালিয়েছিলেন, এই প্রচারাভিযান আমি মনে করি যে বেশ আন্তর্জাতিক মানের প্রচারাভিযান। এবং তারা সেখানে সত্য বলেন, অর্ধসত্য বলেন বা নানান ধরনের হাইপ তৈরি করার জন্য যেসব টেকনিক আছে, কৌশল আছে, সেগুলি তারা যা করেছেন আমি মনে করি যে বেশ ভালো কৌশল। আপনি নিশ্চয় অবগত আছেন আবারও গণভোটের ফল সংশোধন করা হয়েছে, এবং নতুন প্রজ্ঞাপনে আগে প্রকাশিত ফলের চেয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় 10,73,616 কম দেখা যাচ্ছে। এই যে সংশোধন হলো, সেটি গণভোটের ফলাফল কি প্রশ্নবিদ্ধ হলো কিনা বা সংশয়ের জায়গা সৃষ্টি হলো কিনা? না, প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কিছু হয় নাই। 10 লাখ ভোট কমে যাওয়াতে এমন হয় নাই যে হ্যাঁ ভোট মানে খুব কাছাকাছি চলে এসেছে না ভোটের, ব্যাপারটা তা হয় নাই। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই 10 লাখ ভোট বাতিল হয়ে বাতিল ভোটের তালিকা যুক্ত হয়ে গিয়েছে। ফলে আসলে যে মোট ভোটের সংখ্যা বাড়ে কমে নাই। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা তেমন কিছু না। তারা সংশোধন করেছেন, হয়তো তারা সঠিক রাখতে চেয়েছেন বিষয়টা, সেই জন্য বা কেন করেছেন, এই সংশোধন না করলেই বা কি আসতো যেত, তেমন কিছু আসতো যেত না। তারপরে তারা করেছেন হয়তো। 10 লাখ ভোট কমলে বা বাড়লে ভোটের ফলাফল তার বদলে যাওয়ার মতো সংখ্যা সেটা না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল নূর তুষার। ফারুক হোসেন, গণভোটের ফলাফল সংশোধন হলো, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইবেন কি? না, সেটা তো আমাদের তুষার ভাই বললোই, আমি একমত যে আসলে সংখ্যা যেটা আসলে পরিবর্তন করা হয়েছে, এটা তো আমার মূল ফলাফলকে আসলে কোনোভাবেই হ্যাম্পার করে না বা এটা পরিবর্তন করে না যে হ্যাঁ বা না এখানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করে। যেহেতু খুব একটা মানে বড় সংখ্যা না, সুতরাং এটা নিয়ে আমি মনে করি গণভোটে মানে কোনো মানে ইম্প্যাক্ট তৈরি করবে না বা প্রভাব ফেলবে না। আসলে গণভোট নিয়ে আমাদের যেটা বক্তব্য, যেহেতু ইতিমধ্যে গণভোট হয়ে গেছে, এটা জনগণের রায়, গণরায়, সুতরাং এই গণরায়টা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বাস্তবায়ন করা যায়, এটা যদি আসলে বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে, এটা আমাদের ভাববার বিষয়। এখন পর্যন্ত যেহেতু বিএনপি এটা নিয়ে ধরেন যে এক প্রকারের মানে উদাসীনতার পরিচয় দিচ্ছে,
তো সুতরাং এখানে আমাদের আসলে আশঙ্কার জায়গা, কারণ এই গণভোট তো কোনো রাষ্ট্র সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান কর্তৃক কোনো মানে জরুরি আদেশ অধ্যাদেশ কিংবা এরকম কোনো নির্বাহী অর্ডার না, এটা জনগণের রায়। সুতরাং যে জনগণের রায়ে আজকে সরকার মানে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই একই রায় কিন্তু জনগণ এখানেও দিয়েছে। সুতরাং একটা রায়কে আপনি মানবেন আরেকটাকে মানবেন না, এটা তো আসলে এক প্রকারের মানে কি বলবো। তো সুতরাং এটা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি একটা ফারুক হোসেন। ডাক্তার আব্দুল নূর তুষার, এই গণভোট বা গণভোটের যে রায়, এটা আসলে বিএনপি কিভাবে দেখছে বা এটাকে আসলে বিএনপি কিভাবে বাস্তবায়ন করতে চায়, এটা নিয়ে আসলে বিস্তর আলোচনার সুযোগ আছে এবং আলোচনা হচ্ছে আর কি। জনাব আব্দুল নূর তুষার, 24-এর গণ অভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, গণ অভ্যুত্থানে ছাত্রদের অবদান সবচেয়ে বড় থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণা আসলে কারা করেছে সে বিষয়ে আলোচনায় ফিরব বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল নূর তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, 24-এর গণ অভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, গণ অভ্যুত্থানে ছাত্রদের অবদান সবচেয়ে বড় থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কে বা কারা প্রতারণা করল? এই প্রশ্নটা জটিল, কেননা তিনি যখন বলছেন ছাত্ররা প্রতারিত হয়েছে এবং সুফল ভোগ করছে বৃহৎ রাজনৈতিক দল, সেই সুফল তো তারাও ভোগ করেছেন এবং তারা বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে গিয়েছেন। তারা বৃহৎ রাজনৈতিক দলকে তাদের তরুণদের যে ভোটের ব্যাংক, সেই ব্যাংকটা ব্যবহার করতে দিয়েছেন। তো তারা নিজেরাই তো তরুণদের সুবিধা বৃহৎ রাজনৈতিক দলের কাছে তুলে দিয়েছেন। তাদের ভোটগুলি তারা জামাত ইসলামের বাক্সে দেন নাই এই এনসিপি। এটা হচ্ছে এক। দুই হচ্ছে, ছাত্ররা নিজেরাই নিজেদের প্রতারিত করেছে। কেননা যদি এটা বলা হয় যে ছাত্ররাই মূল ভূমিকা পালন করেছে, তাহলে এই ছাত্ররা তো বিভক্ত। যখনই গণ আন্দোলন শেষ হয়েছে, তখনই দেখা গিয়েছে জামাতের ছাত্ররা শিবিরে ফেরত গিয়েছে, বিএনপির ছাত্ররা ছাত্র দলে ফেরত গিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা রীতিমতো জায়গায় দেন নাই, তারা যার যার বিশ্ববিদ্যালয়ে ফেরত গিয়েছে। এবং এনসিপি একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক তরুণদের দল, কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন, এর উচ্চতর পদগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিক্য এটা রয়েছে। ফলে এইখানেও কিন্তু ছাত্ররাই ছাত্রদেরকে ঐক্যহীন করেছে। এরপর কি করেছেন, তারা বিভিন্ন সময়ে দল না গুছিয়ে তারা সরকারের সঙ্গে বিভিন্ন কাজে নিজেদেরকে যুক্ত করেছেন। দল তৈরি করলে সেই দলটা গোছানোর পিছনে সবচেয়ে বেশি শ্রম দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তারা করেন নাই। তারা ব্যস্ত ছিলেন সারাক্ষণ রাজুতে আয়, যমুনা ঘেরাও, ফ্যাসিস্ট ঠেকাও, এইসব নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তারা দলটাকে নিজেরাই গোছান নাই। যে দলকে তারা গোছাবেন না, সেই দল কি করে ভোটের ফলাফল নিজের ঘরে নিয়ে আসবে? এরপর তারা কি করেছেন, কিছু গিয়েছেন টাকা পয়সা আহরণে। আমরা দেখেছি কেউ কেউ চাঁদা সংগ্রহ করছেন দলের জন্য, গাড়ির কাচ নামিয়ে ভাই কত দিতে বলেছে আর আপা কত দিচ্ছে, এগুলা নিয়ে তারা ওইখানে দর কষাকষি করছে। এগুলো তো ভিডিও দেখা গিয়েছে। এরপর কি করেছেন, কেউ কেউ এমপি হবেন, এটা একদম শুরুতেই ঠিক করে ফেলেছেন এবং তারা নিজ নিজ এলাকায় গাড়ি বহর, তারপরে ছাত্র বহর, অনুসারী বহর নিয়ে তারা সেখানে যাতায়াত শুরু করেছেন। তারা তো ব্যক্তি ইমেজ দাঁড় করাতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, দল নিয়ে তাদের চিন্তা ছিল না। আমরা শুরুতেই জেনে গিয়েছিলাম যে কোন কোন এলাকায় কে কে নির্বাচন করার ব্যাপারে আগ্রহী, বিশেষ করে হান্নান শাহ মাসুদ, না ওনার নাম কি, হান্নান মাসুদ, হ্যাঁ সেই ভদ্রলোকের নাম আমরা শুরু থেকে জানি, উনি হাতে হাতে করবেন। সার্জিস পঞ্চগড়ে যাবে, এটা আমরা শুরু থেকে জানি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার আশেপাশে, হাসনাত আবদুল্লাহ ওইখানে ঘোরাফেরা করবেন, এটা কিন্তু আমরা একটা ধারণা করতে পেরেছি। এমনকি এইরকম এসেছিল ধানমন্ডিতে আসিফ মাহমুদ ইলেকশন করবেন, পরে অবশ্য করেন নাই। নাহিদ ইলেকশন করবেন, এগুলো কিন্তু আমরা জানি। এবং ইলেকশন ক্যান্ডিডেটরা নিজেদের ইলেকশনের ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলেন শুরুর থেকে, দলের কিন্তু খবর নাই। তারপরে কি করেছেন, তারপরে তারা সরকারের সাথে দরম বরম করে তারা গিয়েছিলেন জাতিসংঘে, বিভিন্ন জায়গায় সরকারের মানে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বেড়াতে। আপনি আমাকে বলেন তো, তাসনিম জারা আর ওই যে আরো একজন, দুইজন যে আক্তার হোসেন যে গিয়েছিলেন জাতিসংঘে বেড়াতে, এনসিপির কি লাভ হয়েছে তাতে? এনসিপি সরকারে যাবে, সরকারে গেলে কত শতবার জাতিসংঘে যেতে পারবে। কিংবা ধরেন আজকে যদি তারা যে জোটে গিয়েছিল সেই জোট যদি জিততো, তাহলে তারা যেতে পারতো না নিউ ইয়র্কে। কেন তাদের এই মানে তিন দলের মধ্যে দুইটা বাচ্চা হয়ে তাদের যাওয়ার দরকার ছিল? ক্ষতিটা তখন কি হয়েছে? ক্ষতিটা হয়েছে কারণ তারা তো দলের পিছনে সময় দিচ্ছেন না, দলের পিছনে সময় দিচ্ছেন না। তারা এখানে যান, সেখানে যান, জাতিসংঘে যান। জাতিসংঘে কি ভোট আছে এই দলের? নাকি ওইখানে গিয়ে কেউ সংগঠিত হবে এই দলের পক্ষে, তরুণদের পক্ষে সমর্থন আসবে? সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকার মনে করেন বাচ্চা কান্না করলে লজেন্স দেয় না বাবা মা,
দিয়ে দিয়েছে, চলো আমাদের সাথে বেড়াতে যাই, চলো ওইখানে যাই, চলো তোমরা সব কমিশনের মধ্যে আছো, সবখানে তোমাদেরকে 2টা-3টা করে প্রতিনিধি দিয়েছি, তোমরা সবকিছুতে মতামত রাখছো। আপনার মনে আছে এক সংস্কার কমিশনের বৈঠকে গিয়ে একজন বলে বসলো, একজন তরুণ প্রতিনিধি, আপনাদেরকে পড়াশোনা করে আসতে হবে। তারপর শুরু হয়ে গেল এখন হুজ্জত, নিজেরা তাদের পড়াশোনা শেষটা পর্যন্ত করে নাই। অনেকেই কিন্তু শিক্ষাঙ্গনে ফেরত যায় নাই, তাদের ডিগ্রি কমপ্লিট করে নাই। তাদের উচিত ছিল লেখাপড়া করা, উল্টা তারা অন্যদেরকে পরামর্শ দিয়েছে আপনারা পড়াশোনা করে আসেন আমাদের সাথে কথা বলতে গেলে। তারপরে কি করেছে, তারা ব্যস্ত থেকেছে সংবিধান সংস্কারে, অথচ দরকার ছিল শিক্ষা কমিশন তৈরি করতে সরকারকে চাপ দেওয়া, সেটা তারা দেয় নাই। শিক্ষার উন্নতিতে তারা কোনো ভূমিকাই রাখতে দেয় নাই এই সরকারকে, বা চাপও দেয় নাই। অথচ তারা কিন্তু ছাত্র, নিজেদেরকে এখনো বলছে ছাত্ররা প্রতারিত হয়েছে। ছাত্র যদি হন তাহলে রাস্তায় কি করলেন আপনারা? কেন গিয়ে পড়াশোনা করলেন না? কেন আপনাদের ডিগ্রি কমপ্লিট করলেন না? আপনারা না ছাত্র? ছাত্ররা রাজনীতির অংশীদারিত্বের অংশ হয় কি? রাজনীতির অংশ আসেন, রাজনীতির অংশীদারিত্ব হতে গেলে আমার যদি বলেন আমি ছাত্র, তো ছাত্র হয়ে ছাত্রের কাজটা আগে করবেন। আমরা না এত বছর ধরে পড়েছি ছাত্র নং অধ্যয়নং তপ, ছাত্রের জন্য অধ্যয়নী তপস্যা। আমরা তো দেখলাম ছাত্র নং রাজনীতিং তপ, তাই না? আমরা তো সেটাই দেখলাম যে রাজনীতি তাদের তপস্যা। তারপরে কি হলো? তারপরে তারা কি করলেন, এই যে বিভিন্ন কমিশনে, বিভিন্ন জায়গায়, সরকারি পদ পদবিতে, সচিবালয়ে, তদবির বাণিজ্যে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে যুক্ত করলেন। বিভিন্ন তদবিরে, চিঠিতে, বিভিন্ন জায়গাতে তাদের মানে ছোঁয়া আমরা দেখতে পেলাম। এবং এতে করে কি হলো, তাদের সামনে সরকার ঝুলিয়ে দিলেন একটা সংস্কারের মূলা, আর এরা ব্যস্ত হয়ে গেলেন ওই সংস্কারের মূলা খেতে চাষ করতে। সংস্কার হোক বা না হোক, সংসদ নির্বাচন যে হবে এটা তো তারা জানতেন। এবং সংসদ নির্বাচন ছাড়া যে এই রাজনৈতিকভাবে সফল হওয়ার আর কোনো উপায় নাই, এটাও তো তারা জানতেন। তাহলে তারা সংসদ নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত না করে তারা সারাক্ষণ ব্যস্ত ছিলেন সংস্কারের দায়িত্ব তো তারা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তদীয় আমদানিকৃত উপদেষ্টাদেরকে দিয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে যারা উড়ে এসে জুড়ে বসলেন তাদেরকে দিয়েছিলেন। তারা যদি ঠিকমতো সংস্কার দিতে না পেরে থাকে বা সংস্কার ডেলিভারি করতে না পারে, এটা তাদের সমস্যা, এটা তাদের সমস্যা, এটা তাদের ব্যর্থতা। কিন্তু ছাত্ররা দল বানিয়েছে, তাদের উদ্দেশ্য তো সংসদ নির্বাচনে বিজয় হয়ে সরকার গঠন করা। যদি তাই হয়ে থাকে সেটা তারা নিজেরাই নিজেদের নাহিদ ইসলাম যেমনটি বললেন, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হয় তবে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। কারণ জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং স্বৈরাচারী কাঠামোর পতন ও সংস্কারের জন্যই ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক লুটপাটের প্রশ্নে জন আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিচ্ছে। বর্তমান সরকার কি সংস্কার প্রক্রিয়া থেকে দূরে অবস্থান করছে? ধন্যবাদ আপনাকে। এর আগে যে বক্তব্যটি ইতিমধ্যেই আসছে যে আসলে এই গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও ছাত্ররা সুফল ভোগ করতে পারছে না, আসলে এই গণঅভ্যুত্থান শুধুমাত্র ছাত্ররা করেছে এটা যেমনটি সঠিক নয়, আবার ছাত্ররা এখান থেকে সুফল বঞ্চিত হয়েছে এটাও সঠিক নয়। এই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে সারিতে ছিল এটা যেমন সত্য, ঠিক একই সাথে অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন লেভেল, বিভিন্ন লেয়ারের লোকজন, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই গণঅভ্যুত্থান আমরা সফল করেছি। দ্বিতীয়ত, এই গণঅভ্যুত্থানের সবচাইতে বড় সুফল আসলে তারাই ভোগ করেছে, সবচাইতে বড় সুফল। তারা এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে। একই সাথে বড় যে সুফল, যে মানে একটা গ্রামে প্রবাদ রয়েছে যে বাড়িতে ওই বাজার থেকে বড় মাছ কিনে আনলে যেমন ওই যে মাছের মাথাটা কাকে দেওয়া হয়, ঠিক একইভাবে মাছের মাথাটা কিন্তু তারাই খেয়েছে। আর লেজ বা যা অন্যান্য যে অংশগুলো, টুকরাগুলো, এগুলো হয়তো বা অন্যান্য রাজনৈতিক দলগুলো পেয়েছে। এখন আসেন, এই যে গণভোট বা সংস্কার, এখান থেকে বিএনপি আসলে দূরে সরে গেছে কিনা এটা তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমরা যে একটি নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন করেছি, বা নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার আজকে ক্ষমতায় বসছে, আসলে এই নির্বাচনটা আসলে কিভাবে, এই নির্বাচনের প্রাতিষ্ঠানিক বৈধতা কি, লিগাল ভ্যালিডিটি কি, এই প্রশ্নটা যদি করি, এই নির্বাচন তো আসলে সংবিধান থেকে আসে নাই, কোনো আপনার বাংলাদেশের আইন কানুন দলিল দস্তাবেজ থেকে আসে নাই। এই নির্বাচনটা যে দলিল থেকে আসছে, যে কাঠামো থেকে আসছে, যে অর্ডার থেকে আসছে, সেই একই দলিল, একই অর্ডার, একই কাঠামো থেকে কিন্তু গণভোটও আসছে প্যারালালি, একই সময় একইভাবে। সুতরাং আপনি যে জিনিসটা ধরেন যে একটা জায়গা থেকে আসছে, যার অরিজিন একটা, সুতরাং ওই একটা অরিজিন থেকে উৎপাদিত প্রোডাক্ট আপনি একটাকে মানবেন না, এটা তো হতে পারে না। জাতীয় নির্বাচন আপনি মেনে নিলেন, ক্ষমতায় বসলেন, এখন বলছেন আপনারা গণভোট নিয়ে প্রশ্ন আছে, এটা সেটা, এটাকে আমাদের ওই সংবিধানে প্রবেশ করাতে হবে, ঢুকাতে হবে, আলোচনা করতে হবে ইত্যাদি, এরকম নানান আলোচনা। এবার আমাদের যেটা প্রশ্ন, বিএনপি যদি আসলে এই জিনিসটাতে ডিলে করে বা ভিন্ন কোনো কৌশলের আশ্রয় নেই, এটা আমি মনে করি ভবিষ্যতে একটা বড় ধরনের হুমকির মধ্যে তারাই পড়বে, তাদের সরকার পড়বে চ্যালেঞ্জের মুখে, এবং এটা নানাভাবে। ইতিমধ্যে এটা নিয়ে যারা আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, তারা কিন্তু বারবার আলোচনা করছেন। আজকেও আমি দেখলাম যে আমাদের সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি স্পষ্ট করে বলেছেন যে
এটার আইনি কাঠামো যেটা ইতিমধ্যে তৈরি গণভোটের হয়েছে, সবচেয়ে বড় বৈধতা Yes, তিনি বলেছেন। এটা যদি বিএনপি সরকার মেনে না নেয় তাহলে ভবিষ্যতে বিএনপি সরকার কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে জি, পারে ধন্যবাদ তার জানাচ্ছি বিস্তারিত ফারুক কিন্তু হোসেন। আপনার ডাক্তার আব্দুল বদরুল্লাহ প্রসাদ, মজুমদার সাহেব বলেছেন। গণভোট হবার পরে আমরা এখন গণভোট কেন্দ্রিক বিতর্ক কেন দেখছি? যেমনটি নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বললেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। আমরা যদি সংস্কার বনাম আমরা সংসদীয় সিদ্ধান্তের কথা যদি আমরা বিবেচনা করি, এই দ্বন্দ্বে আসলে গণতন্ত্র কোথায় অবস্থান করছে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে নির্বাচন আসলো কোথা থেকে। এই প্রশ্ন যখন করা হয় তাহলে প্রশ্ন করতে হবে ডক্টর ইউনূস আসলেন কোথা থেকে, তারপর নির্বাচন কমিশন আসলো কোথা থেকে, এই বিচারপতিরা কোত্থেকে আসলেন, বিচারালয় কোত্থেকে আসলো। সাংবিধানিক একজন রাষ্ট্রপতিকে রেখে দিয়ে সংবিধানকে ব্যবহার করে এই সব কাজগুলি করা হয়েছে। ফলে সংবিধান তো ছিল, এখন নির্বাচন দেরি হয়েছে, নির্বাচন দেরি করানো হয়েছে। নির্বাচন তো চাইলেই দেওয়া যেত 3 মাস থেকে 6 মাসের মধ্যে, কিন্তু সেটা তো দেওয়া হয় নাই। আপনি সংবিধান লঙ্ঘন করে বলছেন এই নির্বাচন তো সংবিধান থেকে আসে নাই, তো আপনি সংবিধান লঙ্ঘনের দায় তাহলে দোষী হবেন। সংবিধান থেকে আসলো না কেন, আপনার সংবিধান মানলেন না কেন, এটা তো একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের কোনো উত্তর নাই, কিন্তু আমাদের ইচ্ছা হয়েছে মানি নাই। এবং কিছু লোক কিন্তু বলেছেন গণ আন্দোলন হয়েছে তাই আমরা আমাদের ইচ্ছা মতো করবো। তা ইচ্ছা মতো করলেই যদি ইচ্ছা মতোই করেন, তাহলে ইচ্ছা মতো করার অধিকার আদৌ কি আছে সেটা কখনো বিবেচনায় নিয়েছিলেন? বিবেচনায় নেন নাই। তারপর কি কিন্তু করেছেন? বিএনপি এখন আসলে শোনেন, গণভোটের আদেশ দেওয়ানো হয়েছে কাকে দিয়ে? গণভোটের আদেশটা দেওয়ানো হয়েছে কাকে দিয়ে? গণভোটের আদেশটা দেওয়ানো হয়েছে প্রেসিডেন্টকে দিয়ে, এবং সেই প্রেসিডেন্টের দেওয়া আদেশ সাংবিধানিকভাবে কিন্তু বৈধ না। কারণ প্রেসিডেন্ট কোনো আদেশ দিতে পারেন না যেটা সংবিধানে নাই সেটাকে যুক্ত করার জন্য, অথবা সংবিধানে নাই এমন কোনো আদেশ তিনি দিতে পারেন না। প্রেসিডেন্ট যে আদেশটা দিয়েছেন সেটা সংবিধানে নাই। তাহলে প্রশ্ন তো আসে জনাব, এখন আসেন, সে সময়ে গণভোটের জন্য বিএনপি রাজি কেন হয়েছিল? রাজনৈতিক চাপে বিএনপি নির্বাচন চেয়েছে। বিএনপির মূল উদ্দেশ্য কি ছিল? বিএনপি কেন রাজি হয়েছিল? নির্বাচন আদায় করে নেওয়া। বিএনপি কেন আমি এই রাজি আলোচনায় হয়েছিল? ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আরআইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল নূর তুষার, আমরা দেখছি যে গণভোট নিয়ে এক ধরনের বিতর্ক এখনো চলছে। এরই মাঝে যেমনটি আসলে জুলাই যোদ্ধা উমামা ফাতেমা বলেছেন, বিএনপি জুলাই সনদকে বাইপাস করে সরকার টিকিয়ে রাখতে চাইলে সেটা ভুল হবে। অন্যদিকে আবার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণভোট হলো জুলাই সনদের সর্বোচ্চ বৈধতা এবং বাস্তবায়ন করতে বাধ্য বলে মন্তব্য করেছেন তিনি। আমরা যেমনটি দেখেছিলাম যে গণভোট নিয়ে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনেও দীর্ঘদিন তর্ক বিতর্ক চলেছে, কিন্তু এখন যে প্রশ্নগুলো সামনে এসেছে, বিশেষ করে সংবিধানে গণভোট নেই, সেগুলো আগে কেন আসেনি? তাহলে কি বিএনপি চাইছিল যে আগে নির্বাচনটি আদায় করে নিয়ে তারপরে এই বিষয়গুলো সামনে আসুক? প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলির কোনো মীমাংসা না করেই প্রফেসর ইউনূসের সরকার গণভোটে চলে গিয়েছেন, এবং গণভোটের প্রশ্ন নিয়ে তর্ক হয়েছে, আপনার অনুষ্ঠানেও হয়েছে। গণভোটের উদ্দেশ্য নিয়ে তর্ক হয়েছে, গণভোটের মধ্যে যে ধোঁয়াশা আছে, অস্বচ্ছতা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সবকিছুর পরেও গণভোট হয়েছে, কারণ প্রফেসর ইউনূস এবং তার সরকার ধরেছিলেন। এবং এই জুলাই সনদকে বাইপাস করে গণভোট হলে, জুলাই সনদকে স্বাক্ষর না করেই এনসিপি গণভোটটা হতে দিয়েছে। জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করে নাই, তাদের স্বাক্ষর ছাড়াই গণভোট হয়েছে। অতএব তারা তো বাইপাস করেই বসেছিল ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরে গিয়ে তারা সই করেছে। অতএব গণভোটের সঙ্গে এই সংসদের বাধ্যবাধকতাকে মিলিয়ে ফেলার যে প্রক্রিয়াটা, এটা নিয়েও কিন্তু তর্ক রয়েছে। কেননা সার্বভৌম সংসদের উপর আপনি কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না যেখানে গণভোট নিজে সংসদের মাধ্যমে হয় নাই এবং প্রেসিডেন্টের বৈধ আদেশের ভেতর দিয়েও হয় নাই। এখানেও বৈধতা দেওয়ার প্রশ্ন আছে। আর জুলাই সনদকে পাশ কাটানোর সাথে সরকার পরিচালনা কোনো সম্পর্ক নাই। সরকার পরিচালিত হবে সংসদীয় পদ্ধতিতে, সেটাও জুলাই সনদের মধ্যেই আছে। অতএব সংসদ তো তৈরি হয়েছে, সেটা জুলাই সনদের আইনের ভেতরেও আছে যে সংসদ তৈরি হবে। এই সংসদ বাকি যে কাজগুলি করবে, সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু শুরু থেকেই পরিষ্কার বলেছিল যে তারা তাদের 31 দফা এবং তাদের ম্যানিফেস্টোতে উল্লেখিত বিষয়গুলিকে প্রায়োরিটি দিবে, জুলাই সনদে যাই থাকুক না কেন। অতএব বিএনপি যদি জুলাই সনদের একটা বৃহৎ অংশ বাস্তবায়ন করে, সেটা বাস্তবায়ন করার জন্য কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনও নাই, সংসদ নিজেই এটা করতে পারে। এবং এটা যদি মৌলিক প্রশ্নে হয়ে থাকে, তাহলে মৌলিক প্রশ্নে হচ্ছে এই কথা বলে এটাও বলতে পারে যে একটা গণভোট হয়েছে, অতএব মৌলিক প্রশ্নের গণভোটটা তো হয়ে গিয়েছে, এটাও বিএনপি চাইলে বলতে পারে। তবে সংবিধান সংস্কার পরিষদ আর সংসদ এটা তৈরি না করে সংসদে গিয়ে কথা বলা যাবে না, এই কথাটা সঠিক না। কেন?
কারণ সংবিধান সংস্কার পরিষদের এখন কোনো অস্তিত্ব নাই। সংবিধান সংস্কার পরিষদ তৈরি হবে গণভোটের মাধ্যমে, সংসদ যখন এই সমস্ত আদেশ বৈধ অবৈধ যা আছে সেইগুলিকে বৈধতা দান করবে, তারপরে এই পরিষদটি গঠন করার প্রক্রিয়াটা শুরু হবে, তারপরে শপথ হবে। বিএনপি কিন্তু এটা বলেছে। এখন দেখেন, যেই সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, সংবিধানে যুক্ত করা হচ্ছে গণভোটের মাধ্যমে, সেই যুক্তকারী প্রক্রিয়া কিন্তু আসলে সংসদ। এবং দুইটা শপথ যদি হয়ও, তাহলে দুইটা তো একসাথে অধিবেশন করবে না। সংসদের অধিবেশন হবে একটা, আর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন হবে আরেকটা। তাহলে এই একটা না থাকলে আরেকটাতে গিয়ে কথা বলার পরিবেশ থাকবে না, এটাও অযৌক্তিক। আর একটা বিষয়ে ছোট্ট করে আপনার মন্তব্য জানতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা। এবং তিনি আরও মন্তব্য করেছেন, রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগে তারা উদ্বেগ জানিয়েছে জামায়াত ইসলামীর তরফ থেকে। দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির। দলীয়করণের রাজনীতির অবসানের কথা বলা হচ্ছিল নতুন সরকার যখন গঠন হলো, তারপর থেকেই কিন্তু এই ঘোষণাটি এসেছে, কিন্তু আমরা সেই সংস্কৃতির পুনরাবৃত্তি কি দেখছি? প্রথমত তারা উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ কেন প্রকাশ করেন? তারা হয় প্রশংসা করবেন, না হলে নিন্দা করবেন। মব সংস্কৃতিরই পুনরাবৃত্তি এটা উনি বলেছেন, এতদিন কেন বলেন না? আনুষ্ঠানিক সূচনা এমনটি বলেছেন। আনুষ্ঠানিক সূচনা, এটাই প্রথম মব। এর আগে যেগুলো হয়েছিল সেগুলো মব না, তাই না? আগের মবগুলো কার সমর্থিত ছিল? সেগুলো তাহলে সরকার সমর্থিত ছিল, না হলে মব হলো কিভাবে? মব অবশ্যই ভালো না, এবং মব সংস্কৃতির সূচনা না, এটা মব সংস্কৃতির ধারাবাহিকতা। যে মব সংস্কৃতিকে প্রফেসর ইউনূসের সময় এই জামাতে ইসলাম, এনসিপি এবং আরো অনেক দল তারা বৈধতা দিয়েছেন, তারা চুপ করেছিলেন। এবং আরেকটা কথা তারা বলেছেন না, দলীয়করণের রাজনীতি। এই দলীয়করণের রাজনীতি তারা ক্ষমতায় গেল আমরা একইভাবেই দেখতে পেতাম, কেননা এই দলীয়করণের রাজনীতির বিপক্ষে তারা কোনো অবস্থান রাখেন নাই। উল্টো তাদের দলের লোকজন যাতে সরকারের মধ্যে থাকে সেই জন্য তারা একবার লটারি, একবার মেধার ভিত্তি, একবার লেভেল প্লেইং ফিল্ড, এগুলো কিন্তু বলেই গিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন গত 18 মাসে। আমি বলবো জামাতে ইসলামীকে এরকম ধোঁয়াশাপূর্ণ বক্তব্য, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলা বাদ দিয়ে সরাসরি প্রশংসা এবং নিন্দা করতে। ধন্যবাদ। আসলে দেখেন, আমাদের আব্দুল তুষার ভাই আসলে উনি যেভাবে নিয়ে আসছেন এই বক্তব্যটা, প্রথমত হচ্ছে সংবিধানে ডক্টর ইউনূসের সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, যেহেতু তারা ছিল না, সুতরাং এখন আমরা এই জাতীয় নির্বাচন, গণভোট এগুলো নিয়ে আসলে কথা বলাটা অবান্তর, এরকমই না, এটা বলি নাই। আমি বলেছি প্রশ্ন যখন করা হয় নির্বাচন আসলো কোথা থেকে, তাহলে ওইটাও প্রশ্ন করতে হবে, ওগুলো আসলো কোথা থেকে? নির্বাচন সংবিধান থেকে এসেছে। নির্বাচন সংবিধান থেকে দরকার ছিল যে বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে আমাদের নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। তিনি ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালিয়ে গেলেন, এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? দ্যাট ইজ দ্য মেজর কোয়েশ্চেন আপনার হওয়া উচিত ছিল। যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে আইন বাতিল হয় না। কালকে যদি প্রধান বিচারপতি নাই, প্রধান বিচারপতি নাই কোথায়? না, প্রধান বিচারপতি নাই, সেই কারণে কোর্টের আইন কানুন সব বাতিল হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট আপনি বললেন সংসদ নাকি সার্বভৌম, মানে কোন সংবিধানে কোন আইনে আছে যে বাংলাদেশ সংসদ বা জাতীয় সংসদ অ্যাবসলিউট সার্বভৌম? এই আইনটা, এই দলিলটা কোথায় আছে আমি জানি না। আমি আমার এই ধরেন যে 34 বছরের জীবনে আমি কোনো আইনে এটা পাই নাই। বাংলাদেশে একমাত্র অ্যাবসলিউট সার্বভৌমত্ব আছে জনগণের। এছাড়া সেটা আপনার ধরেন যে সংসদ বলেন কিংবা অন্যান্য অর্গান বলেন, কোনো অর্গানের, কোনো প্রতিষ্ঠানের অ্যাবসলিউট সার্বভৌমত্ব নেই। সেই জায়গা থেকে আপনি যদি বলেন, তাহলে যার হাতে আমার অ্যাবসলিউট সার্বভৌমত্ব, মানে জনগণের হাতে, সেই জনগণ কর্তৃক নির্ধারিত ভোটিং পাওয়ারের মাধ্যমে গঠিত যে গণভোট, সেই গণভোটকে আপনি বাইপাস করে এই যে বক্তব্যগুলো সামনে নিয়ে আসছেন, তার মানে বুঝতে হবে আপনার মধ্যে হীন কোনো উদ্দেশ্য রয়েছে, এবং আপনি আপনার সেই হীন উদ্দেশ্য বাস্তবায়নে এরকম নানা রকম ধরেন যে আইনের ফাঁক ফোকরের ব্যাখ্যা দিয়ে আপনি এটাকে জায়েজ করতে চান। সংসদ কোথায় অ্যাবসলিউট সার্বভৌমত্ব বা সার্বভৌমত্ব রয়েছে সংসদের, এই বিধানটা আমাকে দেখান। সংবিধানে কত নম্বর আর্টিকেলে, কত নম্বর তফসিলে আমাকে দেখান। সংসদ কখনোই অ্যাবসলিউট সার্বভৌম প্রতিষ্ঠান নয়। এটা একবারে কিছুই অ্যাবসলিউট সার্বভৌম না, আছে জনগণের। জনগণ ভোট দেয় যেখানে, সেটা জনগণের কাছ থেকে ওই সার্বভৌমত্ব পায়। সংসদের উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। আপনি কিভাবে বললেন যে সংসদ হচ্ছে আমাদের সার্বভৌম প্রতিষ্ঠান? আলোচনা ছাড়াই আপনি বলতে পারেন না যে সংসদকে একটা কিছু করতে সে বাধ্য। বাধ্য তো বলছি না আমরা, যে সংসদ যে আইনের মাধ্যমে গঠিত হলো, সে একই আইন থেকে তো গণভোটটা হয়েছে ভাই।
তাহলে আপনি যে সংসদকে বৈধতা দিতে চান, যে সংসদে বসে নতুন করে আইন তৈরি করতে চান, একইভাবে একই কাঠামোর মধ্যে একই জনগণের ভোটিং পাওয়ারের মাধ্যমে গণভোট হয়েছে, বলেন তো তাহলে আপনি সংসদকে মানলে আপনি গণভোট বলেন কেন তো মানবেন এই না? সংসদ নির্বাচন কোন আইনের মাধ্যমে হয়েছে? অফকোর্স এই সরকারের যে নির্বাহী অর্ডার বা যে আমাদের ওই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মাধ্যমে ও, এই নির্বাচন 300 হয়েছে। আসন, এই সংসদে 300 আসন থাকবে নিশ্চয়ই সরকার বলে নিশ্চয়ই দিয়েছিল। জটিল প্রশ্ন সামনে সরকার এসেছে। বলে এই দিয়েছিল। বিষয়গুলো নিশ্চয়ই আমরা অন্য এই- কোনো এই- আলোচনায় এই আমরা সংসদে আলোচনা করব। 300 আসন থাকবে, এই সংসদের নির্বাচন কমিশন যে তৈরি হবে, কিভাবে তৈরি হয়েছিল, সবই জুলাই আদেশের মধ্যে দিয়ে হয়েছে। এগুলো আলোচনা করার আগে আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়া দরকার যে আপনি সেটার উত্তর দেন। কোন প্রধানমন্ত্রী জুলাই আদেশে লেখা ছিল যে এই তৎকালীন সংসদে প্রধানমন্ত্রী 300 আসন পালিয়ে গেলেন। থাকবে? নিশ্চয়ই এই প্রসঙ্গটা আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যন্ত ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে